গভীর রাত। চারদিকে রাতের নীরবতা ছাড়া আর কিছুই নেই। শুধু দূর জঙ্গলের ভিতর থেকে মাঝে মধ্যেই ভেসে আসছে একটা মধুর ধ্বনি। কি এই সুরের রহস্য? কোথা থেকে আসছে এই সুর? কি হবে যদি এই সুরের পিছু নেওয়া হয়? হাই ফ্রেন্ড, দিস ইজ বিএইচআর ফ্রম থ্রি হরর ক্লাব। যাক, অবশেষে ঘরদোর সব গুছিয়ে উঠতে পারলাম। বাবা, কম ধকল গেল দুদিন ধরে। শহরের কোলাহল ছেড়ে নিরিবিলি একটা জায়গায় এই বাড়িটা পেয়ে যেন মনে হচ্ছে আকাশের চাঁদ হাতে পেলেও এত খুশি হতাম না। ও হ্যাঁ, বকবক তো করেই চলেছি, তবে আমার পরিচয়টাই তো দেওয়া হলো না। আমি মাহফুজ, এই ছোটখাটো একটা সরকারি চাকরি করি। আগাগোড়ায় নিরিবিলি পছন্দ করি বলেই এই পরিত্যক্ত অজপাড়া গায়ে জঙ্গলের মধ্যে একটা ভগ্নপ্রায় বাসাটা খুঁজে বের করেছি থাকার জন্য। তবে বাড়িটার জৌলস আমাকে সত্যি মুগ্ধ করেছে। অন্যরকম একটা মায়া আছে যেন এই বাড়িটার। কেয়ারটেকার করিম এসে এক পশলা খাতির যা করে গেল। জামাই ষষ্ঠী তো এত আপ্যায়ন কখনো জুটেছিল কিনা সে ঠিক মনে করতে পারছি না। সারাদিন এই কাজ সেই কাজ করতে করতে শরীরটা বেজায় ক্লান্ত লাগছে। আর লাগবেই বা না কেন? আজ তো একটা বাড়ি গোছানোটা কি চারটেখানি কথা। খুব ক্লান্ত থাকায় বিছানায় শুতেই গভীর ঘুমে তলিয়ে গেলাম। হয়তো রাত পার হয়েই যেত, তবে একটা মধুর সুর কানে এসে ঘুমটা ভাঙিয়ে দিল। হ্যাঁ, ভুল শুনিনি। আওয়াজটা আসছে দক্ষিণ জানালা দিয়ে। কৌতূহল হয়ে উঠে গেলাম জানালার কাছে। জানালা দিয়ে এই রাতে যতটুকু চোখে পড়ছে সবই ঘন জঙ্গল। আর সেই মিষ্টি নারী কণ্ঠটা আসছে সেই জঙ্গলের মধ্যে থেকেই। এখানে নতুন হওয়ায় আগ বাড়িয়ে কৌতূহল দেখিয়ে আর বাইরে যেতে মন চাইল না। পরদিন সকালে করিমের কাছে জিজ্ঞাসা করেছিলাম এই সুরের উৎসের বিষয়। আচ্ছা করিম, তোমাদের এখানে আশেপাশে কোনো মিউজিক স্কুল আছে? এই ধরো আশেপাশে জঙ্গলের মধ্যে। জি না বাবু, এইখানে আপনি কোনো মিউজিক স্কুল পাবেন না। কেন বাবু, গান টান পছন্দ করেন নাকি? বলেন তো, গানের সিডি এনে দিই। হ্যাঁ, এটাই হলো করিম। বেটা সবকিছুতে এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেয় যেন সবকিছু জেনে বসে আছে। আরে না না, কাল রাতে বুঝলে, তা ধরো 3টা বা তার আশেপাশে হবে। জঙ্গলের ভিতর থেকে কোনো একটা মেয়ের কণ্ঠে মিষ্টি একটা সুর শুনলাম, তাই জানতে চাইলাম আর কি। কথাটা শুনে করিমের মুখের রং যেন বদলে গেল, যেন কোনো একটা আতঙ্ক তাকে আঁকড়ে ধরেছে। ন- না বাবু, ও কিছু না। আমি বলি কি, আপনি এখানে নতুন, রাত বিরাতে যেন বের হয়েন না। আর হ্যাঁ, জানালা দিয়েই ঘুমায়েন। ও, আরো একটা কথা, একটু ভালো করে খেয়াল রাখবেন বাবু। রাতে যাই হয়ে যাক, আপনি যেন কোনোভাবেই ঘর থেকে বের হবেন না। আশেপাশে অনেক বিপদ, শিয়াল কুকুর তো আছেই, সাথে ডাকাতও আছে। কথাটা বলেই আর কোনো কালবিলম্ব না করেই চলে গেল করিম। এরপর 7 দিন পার হয়ে গিয়েছে। জায়গাটা আমার অনেক ভালো লেগে গেছে। সব ঠিকঠাক থাকলেও একটা সমস্যা আমার থেকেই গেছে।
আর তা হলো সেই সুর। সেই সুর রোজ রাতে আমার ঘুম ভাঙিয়ে দেয়। জানালা বন্ধ করা থাকলেও সেই সুর যেন আমার পিছু ছাড়ছে না। আজ অষ্টম রাত। আমি প্রতিদিনের মতোই ঘুমাচ্ছিলাম। হঠাৎ সেই সুর। না, আর পারলাম না। মনে শক্তি সঞ্চয় করে বের হয়ে গেলাম আজকে। আজ আমাকে খুঁজে বের করতেই হবে এই সুরের উৎসটা আসলে কি। হাঁটতে হাঁটতে জঙ্গলের গভীরে প্রবেশ করলাম। সেই সুর থেকে থেকে নিজের অস্তিত্ব জানান দিতে লাগলো। হঠাৎ চোখে পড়ল একটা নারী মূর্তি আমার দিকে পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে, আর তার সামনে আছে একটা পরিত্যক্ত পানির কুয়ো। আমি স্পষ্টই বুঝতে পারছিলাম এই সুরে উৎসটা এই মেয়েটাই। তবে সে এখানে এই রাতে কি করছে, এই চিন্তাটা তখন আমার মাথায় ঘুরছিল। হ্যালো, শুনছেন? কে আপনি? একটু মৃদুস্বরে ডাকলাম সেই নারী মূর্তিটাকে। অমনি সে চোখের সামনে থাকা কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে দিল, আমার দিকে একবারও না ঘুরেই। ঘটনার আকস্মিকতায় থমকে গেলাম। দৌড়ে সে কুয়োর কাছে গিয়ে কুয়োর মধ্যে উকিয়ে দিয়ে দেখতে যাব, অমনি পিছন থেকে হাত টেনে ধরলো করিম। করছেনটা কি আপনি? ইয়ে মানে ওই মেয়েটা, ওই মেয়েটা কুয়োর মধ্যে ঝাঁপ দিয়েছে, ওকে বাঁচাতে হবে। ছাড়ো আমাকে, ও ডুবে যাবে তো। কিসের মেয়ে? কোন মেয়ে? কোনো মেয়ে নেই, চলুন আমার সাথে, চলুন বলছি। বলেই টানতে টানতে নিয়ে গেল সে জোর করে তার সাথে আমাকে। করলে কি তুমি? মেয়েটা মরে যাবে তো, আমার চোখের সামনে পানিতে ঝাঁপ দিয়েছে সে, আর তুমি বলছো কোনো মেয়ে নেই? মরে যাবে? হ্যাঁ, কে মরে যাবে? আরে ও তো আজ থেকে প্রায় 20 বছর আগেই মরে গিয়েছে, ও আর কি মরবে? 20 বছর আগে মরে গিয়েছে মানে? বুঝলাম না তোমার কথা। আমি নিজের চোখে যাকে দেখেছি তাকে তুমি মৃত কিভাবে বলতে পারো? হ্যাঁ, আপনার দেখাটা ভুল নয়, শোনাটাও ভুল নয়, তবে ভুল ছিল আপনার ধারণাটা। আপনি জানেনও না আপনি কত বড় ভুল করতে চলেছিলেন ওই কুয়োর দিকে উকি দিয়ে দেখার। তোমার কথা আমার কিছুই মাথায় ঢুকছে না, বিস্তারিত পরিষ্কার করে বলো। আচ্ছা শুনুন তাহলে। মেয়েটার নাম ছিল বাসন্তী। খুব মিষ্টি, সুন্দর এবং অজাতশত্রু ছিল মেয়েটা। ওই লোকে বলে না, বোবার কোনো শত্রু থাকে না, একদম তাই। মেয়েটা বোবা বলেই তার কোনো শত্রু ছিল না। দাঁড়াও দাঁড়াও, তুমি বোধহয় ভুলে যাচ্ছ করিম। আমি মেয়েটার কণ্ঠস্বর শুনেই অতদূর জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছিলাম, আর তুমি কিনা বলছো মেয়েটা বোবা? তোমার মাথা ঠিক আছে? সেটাই তো বলছি, আমাকে শেষ তো করতে দিন। হ্যাঁ বলো। জন্ম থেকে বোবা হলেও ঐশ্বরিকভাবে সে একটা সুর পেয়েছিল। এই সুর, হ্যাঁ, এই একটাই সুর যা তার কণ্ঠ আলোকিত করে থাকতো। সে যখন এই সুর ধরতো, আশেপাশে যারাই তার এই সুর শুনতো সকলে সম্মোহিত হয়ে যেত, আর চুপচাপ শুনতে থাকতো তার এই মন ছুঁয়ে যাওয়া সুরের ধ্বনি। সব ঠিকঠাকই ছিল, তবে বিপত্তিটা বাধল যখন এলাকার সব থেকে বড় চোর, মানে ডাকাত বললেও কিছু ভুল হবে না, রমাকান্ত যেদিন তার সুরে সম্মোহিত হয়ে গিয়ে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে গিয়েছিল। কোনো এক গৃহস্থকে সর্বশান্ত করে দৌড়ে তার ডেরায় ফিরছিল রমাকান্ত। প্রথমধ্যে বাসন্তী সুরের তাড়নায়
সে সম্মোহিত হয়ে সেখানে দাঁড়িয়ে যায়, চুরি করা মাল সমেত। সে মুগ্ধ হয়ে শুনছিল সেই সুর। এর মধ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দৌড়ে রমাকান্তর কাছে চলে আসে আর দেখতে পায় সে দাঁড়িয়ে আছে অনড়ভাবে। ব্যাস, ততক্ষণে বাসন্তীর সুরও বন্ধ হয়ে গিয়েছে। রমাকান্তকে ধরে এলাকার লোকজন দিল একদম ঠাসিয়ে উত্তম হতো। কোনোভাবে তাদের কাছ থেকে মুক্তি পেয়ে রমাকান্ত তো প্রাণে বাঁচল। তবে তার মাথায় ঘুরতে লাগলো একটা দুষ্টু বুদ্ধি। সে বাসন্তীকে অপহরণ করে তার ডেরায় নিয়ে যায় আর তাকে বলে সে যেন তার হয়ে কাজ করে। অর্থাৎ রমাকান্ত যখন চুরি করবে তখন সে তার সুরের মাধ্যমে গৃহস্থকে সম্মোহিত করে রাখবে। পাশে সে নিজেও সম্মোহিত না হয়ে যায় সেজন্য তার কানে সে তুলো দিয়ে রাখবে। তবে বাসন্তী ছিল পুণ্যাত্মা, সে কোনোভাবেই রমাকান্তর এই প্রস্তাবে রাজি হতে চায় না। ব্যাস, রাগী মাতাল চোরটা তাকে তুলে নিয়ে যায় সেই কুয়োর কাছে আর ধাক্কা দিয়ে ফেলে দেয় সেই কুয়োর মধ্যে। বেচারি কুয়োর মধ্যে ডুবে যেতে থাকে। তবে বোবা হয়, কাউকে ডাকতেও পারে না সাহায্যের জন্য। সে তার সবটুকু শক্তি দিয়ে তার সেই সুর ধরে। পাশে কেউ সেই সুর শুনে তাকে সাহায্য করতে আসে। তবে সে জানতই না এই সুর মানুষকে সম্মোহিত করে ফেলে। যেই শুনুক এই সুর তাকে অবশ করে ফেলে। কাজেই কিছুক্ষণ কুয়োর মধ্যে থেকে এই সুরটা শোনা যায়। এরপর আস্তে আস্তে অচিরেই সব নিস্তব্ধ হয়ে গিয়েছিল। সেদিনের পর থেকে এই কুয়ো থেকে প্রতি রাতেই এই সুরটা শুনতে পাওয়া যায়। বাসন্তীর সাথে সাথে তার এই সুরে সম্মোহিত করার ক্ষমতাও মরে গিয়েছে। তাই এখন আর কেউ এই সুরে সম্মোহিত হয় না। তবে যারা এই সুরের পিছু করে কুয়োর মধ্যে উঁকি দিয়ে দেখার চেষ্টা করে, বাসন্তী তাদেরকে চিরদিনের মতো টেনে নিয়ে যায় এই কুয়োর মধ্যে। তাদের লাশটাও আর কখনো পাওয়া যায় না। আসলে বাসন্তী এখনো ভাবে তার মৃত্যুর জন্য এই এলাকার মানুষগুলোই দায়ী। তাদের ভালোর জন্যই সেদিন রমাকান্ত প্রস্তাবে সেদিন রাজি হয়েছিল না সে। অথচ তার মৃত্যুর সময় কেউ তাকে বাঁচাতে আসেনি। এখনো প্রতি রাতে এই কুয়ো তার পরবর্তী শিকারকে ডাকতে থাকে মধুর সেই ধ্বনি দিয়ে। করিমের কথা শুনে আমি রীতিমতো ভয়ার্থ হয়ে পড়লাম। আমতা আমতা করে বললাম, সে সেই রমাকান্তর কি হলো? সে এখন কোথায়? বাসন্তীর মৃত্যুর পর এই কুয়ো তাকেও টেনে নিয়ে গিয়েছিল তার করাল গহ্বরে। আপনার ভাগ্য ভালো আমি সময় মতো আপনাকে আজ ধরেছিলাম, না হলে একটা বড় সর্বনাশ ঘটিয়ে ফেলতেন আজকে। আচ্ছা যাই হোক, আপনি ঘুমিয়ে পড়েন, রাত অনেক হয়েছে। এই সুর আপনাকে আর বিরক্ত করবে না, কারণ এই মৃত্যুর সুর থেকে যে একবার বেঁচে ফিরেছে এই সুর তাকে আর কখনো তার দিকে ডাকে না। এই বলে চলে গেল সে। আজ 1 মাস হয়ে গেল আমি এখানে আছি, সব ঠিকঠাক আছে। এই সব ঘটনা আমি ডায়েরিতে লিখে রাখছি, জানি না কতদিন লিখতে পারবো। কারণ সেই সুর, হ্যাঁ সেই সুর আমাকে এখনো প্রতি রাতে ডেকে চলেছে। জানি না আর কতদিন তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারবো আমি। যদিও করিম বলেছিল এই সুর থেকে বেঁচে ফেরা কাউকেই এই সুর তার দিকে আর ডাকে না, তবে আমিই কেন আমি এখনো এই সুর শুনতে পাই? কেন আমাকে সে এখনো মায়ামাখা কণ্ঠে ডেকে চলেছে তা আমার অজানা।